কর্পোরেট কোম্পানির প্রফিট হবে, আমাদের কিছু লাভ হবে না। আর এটার সঙ্গে আরেকটা জিনিস তার ছিল, যেটা তো আপনি বুঝতেই পারলেন, যে জনগণের প্রতি ভালোবাসা, সাধারণ মানুষের প্রতি ভালোবাসা। তাহলে আমি যদি সাম্রাজ্যবাদকে আটকাতে যাই, তাহলে আমি আরেকটা জিনিস দেখব, যে সাম্রাজ্যবাদের দালাল যারা, সাম্রাজ্যবাদকে ডেকে এনেছে যারা, সাম্রাজ্যবাদের উপর নির্ভরশীল বুর্জোয়া যারা, যারা ঠিক দেশপ্রেমিক বুর্জোয়া না, তাদের যে সরকার, তাদের বিরুদ্ধে আমি থাকবো। সুতরাং আওয়ামী লীগ বিএনপির সঙ্গে তার কোনো বন্ধুত্ব ছিল না, এবং আওয়ামী লীগ বিএনপির সরকারের আমলে, উভয় আমলেই ফুলবাড়ি নিয়ে তারা বিশ্বাসঘাতকতা করেছে, এবং উভয় আমলেই তাদের বিরুদ্ধে তিনি ছিলেন। এখন আওয়ামী লীগকে তাড়ানো হয়েছে, কিন্তু বিএনপি এখন সামনে বসে আছে, অপেক্ষায় আছে, এবং সাধারণভাবে আমরা একটু হতাশ যে একটা জুলুমবাজ গেল, আরেকটা জুলুমবাজ আসবে। তাহলে ওই যে আমরা ফুলবাড়ির সময় শুনতাম, যে যায় লঙ্কায় সেই হয় রাবণ, সেইটাই তো ঘটতে যাচ্ছে। এবং এই মুহূর্তে ডক্টর ইউনূস আবার এই ফাঁকে ডাবল মুরিং কন্টেইনার, যেটা খুব ভালোভাবে চালাচ্ছিল, আমাদের দেশ প্রফিট করছিল, সেইটা দিয়ে দিতে চাচ্ছে। অবশ্য সেনাবাহিনীর কারণে পারে নাই, নেভি এসে এটা আটকে দিয়েছে। কিন্তু আবার আরেকটা, যে আপনারা জানেন যে সেন্ট মার্টিনস দ্বীপে কি হচ্ছে এখন আমরা খুব ভালো জানি না, এবং এরকম অভিযোগ আছে যে সেন্ট মার্টিনসে একটা কেন্দ্র করে কিছু একটা করা হবে, বা বঙ্গোপসাগরকে কেন্দ্র করে আমেরিকার তার একটা প্ল্যান তো আমরা জানি, সেটা হলো বার্মাকে ভেঙে রাখাইন স্টেট একটা করা। সেই রাখাইন স্টেটের সঙ্গে যদি পার্বত্য চট্টগ্রামের এক অংশ নেওয়া যায়, তাহলে একটা নতুন মুসলিম রাষ্ট্র হোক, বা একটা সাম্রাজ্যবাদ নির্ভর নতুন একটা রাষ্ট্র হোক, সেটা করতে পারলে চীনকে ঠেকানোর জন্য আমেরিকার লাভ হবে। তো সেইটারই একটা পার্ট কিনা এই যে করিডোর দেওয়া, কিন্তু সেটাও হয়তো পারবে না, কারণ সেনাবাহিনীর সঙ্গে ডক্টর ইউনূসের একটা কন্ট্রাডিকশন আছে, এবং সেই কারণে হয়তো নির্বাচনও তাড়াতাড়ি হয়ে যেতে পারে, তাহলে আমরা একটু আশা করবো যে নির্বাচনটা তাড়াতাড়ি হোক, সাম্রাজ্যবাদকে কুমিরের মতো ডেকে এনে। অবশ্য একটা আমাদের সুবিধা হয়ে গেছে, যে তিনি যখন ক্ষমতাটা নিয়েছেন, তখন তার বন্ধু হিলারি ক্লিন্টন এবং জো বাইডেনের সরকারের পতন হয়েছে, এবং ট্রাম্প ক্ষমতায় চলে এসেছে, যার সঙ্গে তার আবার অতটা খাতির নেই। যদি এরা থাকতো, তাহলে এই সাম্রাজ্যবাদী পেনিট্রেশন আরো দ্রুত হতো। তো এটা আমি বলার এই কারণে আমি বললাম আপনাকে, যে এগুলো শেখ মোহাম্মদ শহীদুল্লাহকে আমাদের বুঝাতে হতো না, তিনি আমাদের বুঝাতেন। রাস্তায় নেমে যেতেন, বলতেন, আন্দোলন করতেন, সংগ্রাম করতেন। এবং প্রথম কমিটিটা যখন গঠন হয়, আমি তখন সদস্য সচিব হয়েছিলাম, তখন বামপন্থীদের মধ্যে একটা তর্ক হয়েছিল যে ডক্টর কামাল হোসেনকে এই কমিটির মধ্যে আমরা অন্তর্ভুক্ত করব কিনা। তখন তিনি এবং আমরা একমত হয়েছিলাম যে কামাল হোসেন যেহেতু বন্দরের ব্যাপারে একটা সাম্রাজ্যবাদ বিরোধী ভূমিকা নিয়েছে, বন্দরটা যাতে বিদেশির হাতে দিয়ে দেওয়া না হয়। এখন আবার সেই প্রশ্ন কিন্তু ঘুরে এসেছে, যে একটা লাভজনক ম্যানেজমেন্ট আছে, প্রফিট হচ্ছে, তারপরেও এটা নাকি দিয়ে দিতে হবে। যাই হোক, তো কামাল হোসেন তখন ওই সময় আমাদের সঙ্গে একত্রিত ছিল। ওই যে জাতীয় বুর্জোয়া বা লুটপাট করে না, কিন্তু দেশে কিন্তু শোষণ সমর্থন করে, সেরকম লোকদেরকে নিয়ে এইখানে হলো শহীদুল্লাহ সাহেবের কৃতিত্ব। শহীদুল্লাহ সাহেবের কৃতিত্বটা আমি বলবো এই জায়গায়, যে একটা জাতীয় শক্তিকে একত্রিত করা, বাম মধ্য ডান সবাইকে নিয়ে জাতীয় ওয়ান ইস্যুতে ব্যাপক মুভমেন্ট করা। তবে এটা মনে রাখতে হবে যে তিনি নেতৃত্ব জাতীয় বুর্জোয়ার হাতে ছেড়ে দিতে রাজি ছিলেন না। নেতৃত্ব রাখতে হবে আনুর মতো লোকের হাতে, বা আমাকেও হয়তো তার পছন্দ ছিল ইত্যাদি। এইটা উনি মনে করতেন। কেন? কারণ তার তো উদ্দেশ্য শুধু দেশের সম্পদ রক্ষা করা না, দেশের সম্পদ রক্ষা করে সেখান থেকে সম্পদ তৈরি করে সুষম বন্টন করা, বৈষম্য নিরসন করা। সেই কারণে জনগণের নেতৃত্ব না থাকলে তো এটা হবে না। হ্যাঁ, আপনি জেলে এসে পুকুর থেকে মাছ ধরে নেন, সুতরাং জেলে বাইরের লোক, জেলেকে আমরা আটকালাম, কিন্তু পুকুরের মধ্যে বোয়াল বড় বড় মাছ তো ছোট ছোট মাছকে খেয়ে ফেলে, সুতরাং ওইটাকেও তো আটকাতে